দর্শক প্রতিবেদনটি দেখলাম। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার PTERC-র চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হক। জনাব মাজেদুল হক, এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। যে বিষয়টা আসলে আমরা দেখলাম, আজকে জাপানের পর আজকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। আমরা জানতে চাই আসলে এই বাণিজ্য চুক্তি হলে বাংলাদেশ কতটুকু বেনিফিশিয়ারি হয় এবং এটি আসলে বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলে? জি, দেখুন যে খুব ভালো একটা বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের রপ্তানি বাড়ছে, রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা বাড়াচ্ছি। এবছর হয়তো 64 বিলিয়ন লক্ষ্যমাত্রা আমরা করেছি। আমরা বলেছি যে 2031-এর ভিতরে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করব। কিন্তু বাংলাদেশের যে বাণিজ্যটা ছিল, সেই বাণিজ্যটা হচ্ছে যে আপনার গতানুগতিক একটা বাণিজ্য ছিল, মানদাতা আমলের সিস্টেমের একটা বাণিজ্য ছিল। কিন্তু বর্তমান আপনার বৈশ্বিক পরিস্থিতিতে আপনি মানদাতা আমলের বাণিজ্য দিয়ে আপনি প্রতিযোগিতা বিশ্বে আপনি কখনোই টিকে থাকতে পারবেন না। কেন পারবেন না? তার কারণ হচ্ছে যে আপনি আজকে যে বিষয়ের জন্য আমাকে ডেকেছেন, কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট। এই কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তো 2025 সালে আপনার FDI এসেছে $38 বিলিয়ন, ভিয়েতনামে এসেছে $20 বিলিয়ন। কেন আসলো? বাংলাদেশে কেন $1.something আপনার বিনিয়োগ আসলো, যেটা আপনার দক্ষিণ আফ্রিকার দেশগুলো থেকে পিছিয়ে? এটাকে আমরা বিশ্লেষণ করেছি। আমাদের উত্তর হচ্ছে এক জায়গাটাই, যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্টস ভারত দক্ষিণ কোরিয়ার সাথে করেছে 2009 সালে, ভারত শ্রীলঙ্কার সাথে করেছে 1998 সালে, ভারত সিঙ্গাপুরের সাথে করেছে 2005 সালে। তাই এইভাবে ভারত কিন্তু 7টা দেশের সাথে CPA করেছে। ঠিক আছে, বাংলাদেশ প্রথম আমরা করেছি ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট জাপানের সাথে করেছি ইন্টারিম গভর্নমেন্টের সময়। এরপরে আমরা আসলাম দক্ষিণ কোরিয়ার সাথে। বিষয়টা হলো যে আপনার এই বাণিজ্য চুক্তিগুলো করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার গ্লোবাল কানেক্টিভিটি বাড়ে, আপনার ভ্যালু চেনে একটা সুবিধা হয়। আরেকটা বিষয় হলো যে আপনি কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার জন্য তো আপনাকে টেকনোলজি ট্রান্সফার থেকে শুরু করে আপনার FDI ইনফ্লোতেও আপনাকে বাড়াতে হবে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের কনটেক্সটে যেটা হচ্ছে, বাংলাদেশ এখনো মুক্ত বাণিজ্য চুক্তি এখনো কোনো দেশের সাথে করতে পারেনি। হয়তো ভুটানের সাথে করেছে, PTA করেছে, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করেছে, কিন্তু সেটার আশানুরূপ মানে বিজনেস ভলিউম কিন্তু আপনারা এত ভালো দেখতে জানতে চাই যে PTA এর কথা যেটা বলছিলেন, PTA এবং এই যে সেপা এর মধ্যে পার্থক্যটা মানে সেপাতে আসলে কি কি মানে ব্যাপ্তিটা কতটুকু? বিশেষ করে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, এটা কম্প্রিহেনসিভ, এটার গুরুত্বটা আরো বেশি এবং এটার ব্যাপ্তিটা আরো বেশি। এটার হচ্ছে যে বিনিয়োগ, এটা হচ্ছে যে আপনার প্রযুক্তি, শিক্ষা, এটা মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটিস এটার সাথে। ঠিক আছে, আর PTA হচ্ছে যে আপনার কিছু পণ্যের ক্ষেত্রে আপনার একটা বাইন্ডিংস রয়েছে, FTA এর ক্ষেত্রেও। কিন্তু আপনার যখন আপনার সেপা আসবে, এটা আপনার মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটিস। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে বৈশ্বিক অর্থনীতির সাথে তাল মেলানোর জন্য আপনার দক্ষিণ কোরিয়ার সাথে যে চুক্তিটা হচ্ছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং কোরিয়ার সাথে তো আমাদের 1995 সাল থেকে আমাদের একটা সম্পর্ক রয়েছে, কোরিয়ান EPZ থেকে শুরু করে। এরপরে কোরিয়ার সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে 2007 সালে। ঠিক আছে, কিন্তু একটা কথা আমি বলতে চাই যে কোরিয়ার যে কনস্ট্রাকশন কোম্পানিগুলো রয়েছে, তাদের যে ক্রিয়েটিভ ইকোনমির যে তারা যে পায়োনিয়ার, এই বিষয়গুলোকে কিন্তু আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি। দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের আরেকটা বিষয়ের সাথে আমাদের খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের চুক্তি হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে 2007 সালে। সেটা হচ্ছে যে আপনার শ্রম আইনের অধীনে কোরিয়া এমপ্লয়মেন্ট সিস্টেমের অধীনে EPS এমপ্লয়মেন্ট সিস্টেমের মাধ্যম দিয়ে তারা একটা এমপ্লয়ি হায়ার করে। বাংলাদেশে কিন্তু আপনার গত 5 বছরে 40,000 যাওয়ার কথা, সেখানে 15,000 গেছে। নেপালে কিন্তু বেশি যাচ্ছে, নেপাল থেকে বেশি যাচ্ছে, ভিয়েতনাম থেকে বেশি যাচ্ছে। তাহলে এই যে আপনার কোরিয়ার যে সুযোগটা, সেই সুযোগটা কিন্তু বাংলাদেশ কাজে লাগাতে পারছে না। এই সুযোগটা আমি মনে করি মেন পাওয়ার এক্সপোর্টের দিক থেকে কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে থাকতে হবে। যেটা কোরিয়া সুযোগ দিয়েছে, তারা তো সুযোগ দেয় নাই ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে, তা না, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারে। যে বিষয়টা আসলে হঠাৎ মনে হলো যে মানে স্যামসাং, কোরিয়ার একটি জায়ান্ট প্রতিষ্ঠান, স্যামসাং সহ অনেকগুলো প্রতিষ্ঠানে কোরিয়া রয়েছে। বিশেষ করে স্যামসাং এর কথার জন্য বলছি, বাংলাদেশে তাদের তারা একটি ফ্যাক্টরি করার কথা ছিল, কিন্তু নানা কারণে সেটি হয়নি। এবার কি তাহলে আপনি স্যামসাং এর কথা উঠালেন, এই স্যামসাং যখন বাংলাদেশে এসেছিল
তখন তো আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরত্বের ভিতর দিয়ে তারা কিন্তু ছিটকে পড়েছে, তারা চলে যেতে বাধ্য হয়েছে এই দেশ থেকে। ঠিক আছে, আপনার ভিয়েতনামে কিন্তু স্যামসাং, মানে ভিয়েতনামের এফডিআইতে স্যামসাং এর যে আপনার কন্ট্রিবিউশন, সেটা কিন্তু সিগনিফিকেন্ট লেভেলের কন্ট্রিবিউশন। সেই স্যামসাং চলে গেল, সেই স্যামসাং তো আমরা ধরে রাখতে পারলাম না। ভিয়েতনামের ইকোনমি তো স্যামসাং দিয়ে তো বেনিফিটেড হচ্ছে, তাহলে আমরা কেন পারলাম না? সুতরাং কোরিয়ার যে হুন্দাই আছে, কোরিয়ার যে স্যামসাং আছে, তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা সুযোগ দিই, তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাওয়া। বাণিজ্য চুক্তির পর কি সেগুলো আবার আসার কোনো মানে দুয়ার উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? অবশ্যই, হ্যাঁ অবশ্যই আছে। অবশ্যই আমরা একটা নেগোসিয়েশন করতে পারি, তারা ওখানে সিগনিফিকেন্ট একটা বিনিয়োগ করুক, বাংলাদেশে করুক, সে ধরনের তো আমাদের অধিকার চলে আসবে এই চুক্তির পরবর্তী সময়। আরেকটা বিষয় হলো যে দেখেন, বাংলাদেশ, আমি কেন বলছি যে ভিয়েতনামে $20 বিলিয়ন এফডিআই আসলো, ভারতে $38 বিলিয়ন এফডিআই আসলো, এটা মূল বিষয়টা হলো যে দেখেন যে বাংলাদেশের এখন যে কাজগুলো করতে হবে, যেহেতু এখন নতুন সরকার এসে তো আপনার কান্ট্রি প্রোগ্রাম, একটা প্রোগ্রাম চালু করেছে, সেই আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। সুতরাং বাণিজ্য মন্ত্রণালয় তো একটা টার্গেট নিয়েছে যে বাংলাদেশের এফডিআই বাড়বে, ঋণ নির্ভর অর্থনীতি থেকে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে আমরা প্রবৃদ্ধির দিকে আমরা যাব। তাহলে বাংলাদেশের প্রত্যাশা রয়েছে অনেক, কিন্তু এই প্রত্যাশা পূরণের জন্য আপনার বাংলাদেশের যে দুর্বলতাগুলো রয়েছে, সার্কভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশ বাণিজ্য বাড়াতে সক্ষমতা অর্জন করে নাই, বিমস্টেকভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশ বাণিজ্য করতে সক্ষমতা অর্জন করতে পারে নাই, আসিয়ানের এখনো পর্যন্ত বাংলাদেশ মেম্বারশিপ পাওয়ার জন্য এখনো পর্যন্ত আপনার আশানুরূপ আমরা কোনো কিছু ফলাফল দেখতে পাচ্ছি না। কারণ আসিয়ান যে একটা জোট রয়েছে, সেই জোটের সাথে আমাদের যদি আমরা বাণিজ্য করতে পারি, তাদের সাথে যদি আমরা আপনার যদি এফডিআই আনতে পারি সেই দেশগুলো থেকে, তাহলে কিন্তু বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের তো আপনার যে বিশ্বের যে আপনার যে লার্জেস্ট ট্রেড ব্লক রয়েছে, ইকোনমিক ব্লক রয়েছে, রিজনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, আরসেপ। আরসেপ ব্লকে তো আপনার আসিয়ান দেশ 10টা আছে, সেখানে দক্ষিণ কোরিয়াও মেম্বার। সুতরাং আরসেপ দেশের সাথে কিন্তু আমরা বাণিজ্য চুক্তি করতে পারি। তাহলে যদি আরসেপ দেশের সাথে যদি আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি বা অন্য কোনো বাণিজ্য চুক্তি করতে পারি, তাহলে সেখানে তাদের সাথে আমাদের বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে। সেখান থেকে আমাদের এফডিআই আসবে, এবং যেটা আপনার চীন যেহেতু এটা নেতৃত্ব দিচ্ছে, সুতরাং আমাদের এই সময় চীন যেহেতু আমাদের ভূ রাজনীতির দিক থেকে এখন এগিয়ে আছে, চীনের বাণিজ্য বলেন, চীনের এফডিআই বলেন, তাই না, চীনের সহযোগিতা বলেন, চীন যেহেতু। জনাব মাজেদুল, আমরা খুব ছোট করে সবশেষ জানতে চাই যে এলডিসি উত্তরণে পথ এর কারণে কতটুকু মসৃণ হবে বলে আপনি মনে করছেন? খুব সংক্ষেপে আমাদের। এলডিসি দেখেন, এলডিসি উত্তরণ হলেই তো আমরা প্রথম ধাক্কা খাবো আপনার এক্সপোর্ট খেতে এবং এক্সপোর্ট ইনকামে, রপ্তানি আয়তে। আপনার সব থেকে বড় সুবিধা হবে, আমরা পাবো এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, যদি আমরা এই চুক্তিগুলো যদি আমরা খুব বাস্তবে এটা রূপান্তর করতে পারি, প্রকৃতভাবে আমরা এফডিআই আনতে পারি, প্রকৃতভাবে যদি আমরা রপ্তানি বৈচিত্র্য আনতে পারি, প্রকৃতভাবে যদি আমরা বাজারে বৈচিত্র্য আনতে পারি, তাহলে আমরা এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ খুব সহজভাবে মোকাবেলা করতে পারবো। এই জন্য এখন থেকে বাংলাদেশ এই ধরনের বাণিজ্য চুক্তিতে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেটা ভিয়েতনাম করেছে, যেটা ভারত করেছে, অন্যান্য দেশ করেছে। অসংখ্য ধন্যবাদ জনাব মাজেদুল। সবশেষ আমাদের প্রত্যাশা এটাই থাকবে যে এসব চুক্তির বাস্তবিক রূপান্তরিত হোক এবং আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হোক, দেশে এগিয়ে যাক, এই প্রত্যাশা আমাদের থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।